একটা দেশের টাকার দাম মানে তার কারেন্সির ভ্যালু ঠিক কিসের ওপর নির্ভর করে? এটা কিন্তু বেশ জটিল একটা প্রশ্ন। চলুন এর উত্তরটা সহজ করে খোঁজার চেষ্টা করা যাক। কখনো কি মনে হয়েছে কেন একটা কারেন্সি আজকে রাজার মতো আবার কালকেই তার দাম মাটিতে মিশে যায়? এই যে বিশাল ওঠানামা, এর পেছনের রহস্যটা কি? আজকের এই আলোচনায় আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আসলে একটা কারেন্সির ভ্যালু হচ্ছে কোনো দেশের ইকোনমিক হেলথের একটা রিয়েল টাইম স্কোর কার্ডের মতো। এটা হুট করে ঠিক হওয়া কোনো সংখ্যা না, এর পেছনে অনেক কারণ আছে। তো এই কারেন্সির ভ্যালু বুঝতে হলে আমাদের মূলত 4টা পিলার বা স্তম্ভের দিকে তাকাতে হবে। প্রথমে দেখব রেট আর ইনফ্লেশনের ব্যাপারটা, তারপর দেশের ইকোনমিক ইঞ্জিন মানে তার অর্থনৈতিক শক্তি, এরপর আসবে ট্রেড ব্যালেন্স, আর সবশেষে যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্বাস বা ট্রাস্ট ফ্যাক্টর। চলুন তাহলে এক এক করে সবগুলো বিষয় গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, কারেন্সি ভ্যালু বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা হলো একটা দেশের ফিউচার নিয়ে লাখ লাখ মানুষের একটা কালেকটিভ জাজমেন্ট বা সম্মিলিত ধারণা। এই ধারণার ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। তাহলে চলুন আমাদের প্রথম পিলারটা দেখি, ইন্টারেস্ট রেট বনাম ইনফ্লেশন, মানে সুদের হার আর মুদ্রাস্ফীতি। এটাকে অনেকটা দড়ি টানাটানির খেলার মতো ভাবতে পারেন, যেখানে দুইটা শক্তি টাকাকে দুই দিকে টানছে। ব্যাপারটা এভাবে ভাবা যাক, ইন্টারেস্ট রেট বা সুদের হার হলো একটা ফিনান্সিয়াল ম্যাগনেট বা চুম্বকের মতো। যখন কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়ায়, তখন বিদেশি ইনভেস্টররা বেশি রিটার্নের লোভে সেদিকে ছুটে আসে। আর তাদের সেই দেশে ইনভেস্ট করতে হলে কি করতে হবে? অবশ্যই সেই দেশের কারেন্সি কিনতে হবে, ফলে কারেন্সিটার ডিমান্ড বাড়ে, দামও বেড়ে যায়। আর এর ঠিক উল্টো দিকে আছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটা যেন টাকার ভ্যালুকে পুড়িয়ে দেওয়া একটা আগুনের শিখা। ইনফ্লেশন যত বাড়ে টাকার কেনার ক্ষমতা তত কমে যায়। তখন ইনভেস্টররা ভয় পেয়ে তাদের টাকা সরিয়ে নিতে শুরু করে, আর কারেন্সির দামও পড়তে থাকে। তো এটা গেল প্রথম পিলার। এবার আসি দ্বিতীয় পিলারে, আর সেটা হলো একটা দেশের ইকোনমিক ইঞ্জিন বা তার অর্থনৈতিক চালিকা শক্তি। মানে সোজা কথায় দেশটা আসলে কতটা শক্তিশালী, তার আউটপুট কেমন। এই শক্তি মাপার জন্য দুটো খুব কমন টার্ম আমরা শুনি, জিডিপি আর জিএনপি। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হলো একটা দেশের বর্ডারের ভেতরে মোট যা কিছু তৈরি হচ্ছে তার ভ্যালু। সেটা দেশের কোম্পানি করুক বা বিদেশি কোম্পানি, তাতে কিছু যায় আসে না। অন্যদিকে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হলো শুধু ওই দেশের নাগরিক আর কোম্পানিগুলোর মোট উৎপাদন, তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন। এখন কথা হলো, একটা দেশের অর্থনীতি যখন তরতর করে বাড়তে থাকে, তখন সেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআইকে চুম্বকের মতো টানে। বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি বানাতে, ব্যবসা করতে ছুটে আসে, আর এর জন্য তাদের স্থানীয় কারেন্সি কিনতে হয়, ফলে দামটা বেড়ে যায়। ঠিক এর উল্টোটা ঘটে যখন অর্থনীতি ছোট হতে থাকে, তখন শুরু হয় ক্যাপিটাল ফ্লাইট, মানে বিনিয়োগকারীরা তাদের টাকা নিয়ে আরও ভালো কোনো সুযোগের খোঁজে অন্য দেশে চলে যায়। আচ্ছা, এবার আসা যাক আমাদের ৩ নম্বর পিলারে। এটা হলো ট্রেড ব্যালেন্স বা বাণিজ্য ভারসাম্য। এটাকে একটা দেশের এক্সপোর্ট ইম্পোর্টের গ্লোবাল লেজার বা খাতার মতো করে ভাবা যায়। দেখুন, হিসাবটা খুব সোজা। যখন একটা দেশ যা আমদানি করে তার চেয়ে বেশি রপ্তানি করে, তখন তাকে বলা হয় ট্রেড সারপ্লাস। এর মানে হলো বাইরের দেশের ক্রেতাদের ওই দেশের জিনিস কেনার জন্য তাদের কারেন্সি কিনতে হচ্ছে। ফলে কারেন্সিটার ডিমান্ড বাড়ছে, ভ্যালুও বাড়ছে। আর যখন উল্টোটা হয়, মানে রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়, তখন সেটা হলো ট্রেড ডেফিসিট। তখন ওই দেশকে বিদেশি জিনিস কেনার জন্য নিজের কারেন্সি বিক্রি করতে হয়, ফলে বাজারে তার সাপ্লাই বেড়ে যায় আর ভ্যালু কমে আসে। প্রথম 3টা পিলার তো গেল অর্থনীতির একেবারে হার্ডকোর সংখ্যা নিয়ে। কিন্তু এবার আমরা এমন একটা পিলার নিয়ে কথা বলবো যেটা হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর মানবিক, আর সেটা হলো ট্রাস্ট ফ্যাক্টর বা বিশ্বাসের ব্যাপার। একটা কথা আছে, বিশ্বাসী হলো আসল মুদ্রা। আর আজকের এই জটিল ফিন্যান্সিয়াল দুনিয়াতেও কিন্তু এই কথাটা 100% সত্যি। ইনভেস্টার্সরা আসলে কি চায়? তারা চায় স্টেবিলিটি, এমন একটা জায়গা যেখানে ভবিষ্যৎটা অনুমান করা যায়, নিরাপত্তা আছে, আর নেতৃত্বটাও নির্ভরযোগ্য। যেখানেই দুর্নীতি, রাজনীতিক অস্থিরতা বা গণ্ডগোল, সেখান থেকে তারা 100 হাত দূরে থাকে। একটা জিনিস মাথায় রাখা খুব দরকার, একটা দেশের অর্থনৈতিক সব ইন্ডিকেটর হয়তো দারুণ, কিন্তু যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তাহলে রাতারাতি সেই দেশের কারেন্সি ভেঙে পড়তে পারে। গ্লোবাল মার্কেটে একটা দেশের রেপুটেশন বা সুনাম কিন্তু সোনার চেয়ে কম দামি নয়। তো আমরা এতক্ষণ ধরে 4টা আলাদা আলাদা পিলার নিয়ে কথা বললাম, কিন্তু আসল ব্যাপারটা হলো এরা কিন্তু একা একা কাজ করে না। তাহলে প্রশ্নটা আসতেই পারে, এই পিলারগুলো কি সব স্বাধীন, একটা আরেকটার ওপর নির্ভর করে না? এর উত্তর হলো একেবারেই না।
এই 4টা পিলার একটা ইন্টারকানেক্টেড সিস্টেম, মানে একটা আরেকটার সাথে গভীরভাবে জড়িত। একটাতে কোনো পরিবর্তন এলে তার ধাক্কা বাকিগুলোর ওপরও গিয়ে পড়ে। যেমন ধরুন, কোনো দেশে রাজনৈতিক সংকট দেখা দিল, সাথে সাথে ইনভেস্টরদের আস্থা কমে যাবে, মানে আমাদের 4 নম্বর পিলারটা নড়ে গেল। এর ফলে বিদেশি বিনিয়োগ আসা বন্ধ হয়ে যাবে, যেটা আমাদের দ্বিতীয় পিলার, ইকোনমিক ইঞ্জিনকে দুর্বল করবে। এর প্রভাব হয়তো ট্রেড ব্যালেন্সও পড়বে, মানে একটা চেইন রিয়াকশনের মতো, একটা বদলালে বাকিগুলো বদলাতে শুরু করে। শেষ পর্যন্ত একটা কারেন্সির ভ্যালু আসলে কি? এটা হলো একটা দেশের অর্থনৈতিক আর রাজনৈতিক ভবিষ্যতের উপর পুরো পৃথিবীর বাজারের যে বিশ্বাস, তার একটা দাম। এটা একটা আয়নার মতো, যা দেখিয়ে দেয় বিশ্ব অর্থনীতির মঞ্চে একটা দেশের আসল পরিচয়টা কী।